Okay, so back again after so many years, but that's fine. কালকে যে ঘটনাটা ঘটলো, মানে সত্যি বলতে গেলে এর পরেও যদি এই ভিডিওটা না বানাতাম তাহলে খুব খারাপ লাগতো, নিজেরই খুব খারাপ লাগতো। মানে কালকে যে এক্সপিরিয়েন্সটা পেলাম, আবার সে ফিল্ম মেকিং এর প্রতি যে একটা প্যাশন, সেটা কিছুটা হলেও হয়তো জেগে উঠেছে। হ্যাঁ, ক্রিস্টোফার নোলানের সদ্য রিলিজ হওয়া ফিল্ম ওডিসির কথাই বলছি। ওডিসি কিন্তু সব থেকে নন নোলান ফিল্ম যদি কিছু হয় তাহলে বোধহয় ওডিসি। নট বিকজ অফ লিনিয়ার স্টোরি টেলিং, কারণ লিনিয়ার স্টোরি টেলিং আগেও হয়েছে, আমরা দেখতে পেয়েছি ডার্ক নাইট রাইজেস, সবেতেই একটা লিনিয়ার ফরম্যাট অফ স্টোরি টেলিং রয়েছে। ইট ইজ নট বিকজ অফ দ্য লিনিয়ার স্টোরি টেলিং। কারণ হ্যাঁ, টাইম লাইন একটু আধটু শিফট তো ও এখানেও করেছে, নাহলে আর সেখানে ক্রিস্টোফার নোলানের স্ক্রিন রাইটিং কেনই বা আসবে, সেটার জন্য না। কিন্তু এতটা সিম্পল স্টোরি টেলিং বোধহয় আর কোনোদিনই ক্রিস্টোফার নোলান করেনি, বা আমি জানি না উনি করবেন কিনা। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিতে পেরেছে, অ্যাজ অলওয়েজ। আহ যখন থেকে ক্রিস্টোফার নোলানের সিনেমা দেখা শুরু করেছি, তবে থেকে এটাই মনে হয়েছে যে হ্যাঁ, কিছু না কিছু একটু কমপ্লেক্স থাকবে, টাইমলাইন শিফটস থাকবে, স্ক্রিন রাইটিং এ কমপ্লেক্সিটি থাকবে। এখানে কিন্তু সেসব কিচ্ছু নেই। একটা খুব লিনিয়ার ফরম্যাটে একটা খুবই ইজি ব্রিজি স্টোরি টেলিং। তো এই হলো গিয়ে এক্সপিরিয়েন্সের কথা। নাও কামিং টু দ্য সিনেমা, ইচ ফ্রেম ওয়াজ টেলিং আ স্টোরি। মানে ও নিজের আগের ফিল্ম থেকেই কিছু কিছু স্টান্স বা কিছু কিছু জায়গায় নিজের ফিল্মের যে যে আভিজাত্যগুলো, সেগুলো কিন্তু ও আবার নিয়ে এসছে। আগের ফিল্মগুলোয় আমরা দেখেছি যে এই যে ব্যাক শটে প্রোটাগনিস্টকে রাখা, এখানেও আছে। ওডিসিয়াসকে প্রচুর জায়গায় ও এভাবে পোর্ট্রে করেছে, করবে নাই বা কেন? সেরকম লেভেলের লিখেওছে যে প্রোটাগনিস্ট, তার রাইটিংটাই সেরকম। এরপরে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে রিলেটিভ শটস, যেটা এবার রিলেটিভ শটস আমরা নোলানের মানে মেমেন্টো থেকেই দেখে আসছি যে উনি করতে থাকেন। এবার এইখানে রিলেটিভ শটস নেওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ এখানে আইম্যাক্সে শুট হয়েছে। পুরো ফিল্মটাই আইম্যাক্স ক্যামেরা, বড় ক্যামেরায় সব জায়গায় শুট হয়েছে উইথ ব্লিপার্স। যেটা হচ্ছে কি যে সাউন্ডটা, ওটা যখন শটটা নিচ্ছে তখন সেটা যাবে না। তো এটা করতে গিয়ে রিলেটিভ শটস নেওয়াটা ইট বিকামস আ চ্যালেঞ্জ। উনি কিভাবে সেটাকে ওভারকাম করেছেন, দ্যাট ইজ অলসো অ্যান ইন্সপিরেশন ফর দ্য অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্স। তো সেটা অলরেডি অনলাইন আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। কিন্তু সেটা, এটা কোথা থেকে আসে? অ্যাজ অলওয়েজ, প্যাশন অফ ফিল্ম মেকিং। আর উনি যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং থেকে নিজের এই লেসেন্স গুলো নিয়েছেন, সেটারই একটা এক্সাম্পল মাত্র। খুব বিশাল স্ট্রেচারের কিছু শর্টস আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগে, যেমন দ্য ফল অফ ট্রয়। এই ব্যাপারটা যেভাবে ডিজাইন করেছে, ম্যাট ডেমনকে সেন্টার পজিশনে রেখে, অসাধারণ লাগবে। হেলেন অফ ট্রয়ের পোর্ট্রেয়াল নিয়ে যে এত কথাবার্তা হচ্ছিল, মার্ক মাই ওয়ার্ডস, কোনোভাবে ওই রিয়েলাইজেশনটা হিটই করবে না যে হ্যাঁ, একটা ব্ল্যাক ওমেনকে হেলেন অফ ট্রয় হিসেবে পোর্ট্রে কি করে করা যেতে পারে, মনেই হবে না। ইট হ্যাজ বিন ডান সো সিমলেসলি। আচ্ছা, আর একটা ব্যাপারে যেটা ক্রিটিসিজম উঠেছিল, যে আমেরিকান অ্যাকসেন্ট নিয়ে কথা, কোনো অসুবিধাই হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। সেট আপের সাথে স্ক্রিপ্টের যে ডায়লগস গুলো এত সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন উনি, যে ওটা নিয়ে কোনো অসুবিধাই ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা, এবারে হচ্ছে আসি পারফরমেন্সেস। পারফরমেন্স বলতে ম্যাট ডেমনকে নিয়ে আমার কিছু বলার নেই, একটা ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স উনি ডেলিভার করেছেন। হ্যাঁ, এখানে অনেকেই বলতে পারে যখন যখন ম্যাট ডেমন বাড়ি ফিরতে চেয়েছে, ক্রিস্টোফার নলেন নিজের বেস্ট পারফরমেন্স দিয়েছে এবং ম্যাট ডেমনও নিজের শ্রেষ্ঠ পারফরমেন্সেস গুলো দিয়েছে। কতটা ঠিক জানি না, কিন্তু ওটিসিতে ম্যাট ডেমন ইজ টু গুড। এবার যদি টম হল্যান্ডের কথায় আসা যায়, টম হল্যান্ড না নিজের যে অ্যাক্টিং এরিয়া বা নিজের স্কুল অফ অ্যাক্টিংটাকেই বজায় রেখে ব্লেন্ড ইন করতে চেয়েছে ক্রিস্টোফার নোলানের সাথে। এটা মানে হয়তো কারোর ভালো লাগতে পারে, আমার যেমন ভালোই লেগেছে জিনিসটা, অনেকের তেমন একটু অড লাগতে পারে, বাট টু বি অনেস্ট ইট ইজ ডেলিভারিং দ্য রেজাল্টস। এবার অ্যানে হ্যাথওয়ে,
অ্যানা হ্যাথওয়ের এখানে কিন্তু একটা বিশাল টাস্ক ছিল, যেটা হচ্ছে গিয়ে অনেক কথা না বলেও জাস্ট চোখ দিয়ে বলে দেওয়ার যে জিনিসটা, সেটা কিন্তু অ্যানা হ্যাথওয়ে ইজ টু গুড। মানে ওর প্রত্যেকটা যখন ক্লোজ আপ আসছে, বি ইট উইথ টেলিমেকাস, মানে টম হল্যান্ডের সাথে, ম্যাট ডেমনের সাথে, রবার্ট প্যাটিনসনের সাথে, প্রত্যেকটা সিনে উনি এত ভালো অভিনয় করেছেন যে দেখার মতো, সিরিয়াসলি দেখার মতো। এবার রবার্ট প্যাটিনসন, হ্যাঁ রবার্ট প্যাটিনসনের না পোর্ট্রেয়ালটা যতটা ব্রুটাল ভিলেনিশ করতে চেয়েছে, আমার মনে হয় রবার্ট প্যাটিনসন ওই মার্কটায় যেতে পারেনি। তো এটা আমার মনে হয়েছে। তো এটা আমি জানি না, মানে পোর্ট্রেয়ালটা যতটা ভিলেনিশ হওয়ার দরকার ছিল ততটাও নেই। এবারে আহ যদি আমি স্ক্রিন প্লের কথা বলি, টাইম লাইন শিফটস তো আছে, 100% আছে, কিন্তু ওটা এমন ভাবে লেখা হয়েছে বা ইন্টিগ্রেট করা হয়েছে ফিল্মটার মধ্যে যে কারণ মনেই হবে না যে হ্যাঁ একটা টাইম লাইন শিফট হলো, হুইচ ইজ অ্যাগেন হিজ স্পেশালিটি। তারপরে আমরা যদি মিউজিকে আসি, তোমরা হয়তো জানো অলরেডি যে উনি স্পেশালি ডিজাইন কিছু ইনস্ট্রুমেন্ট এই ফিল্মের ক্ষেত্রে ব্যবহার করেছেন, যাতে এই যে ওল্ড বা এনশিয়েন্ট যে ব্যাপারটা সেটা উনি পোর্ট্রে করতে পারেন। মানে ওনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে তৈরি হবে, যাতে উনি সেই পিরিয়ডটাকে পোর্ট্রে করতে পারেন। এবং হয়েছেও তাই, ওয়েল ডান। পুরো সাউন্ড ডিজাইনিং টিম, মিউজিক ডিরেকশন টিম খুবই ভালো কাজ করেছে, যেটার জন্য যে ভিজুয়ালস গুলো দেখানো হচ্ছে সেটার সাথে প্রপার একটা সাউন্ড পেছনে কিন্তু অলওয়েজ সেটাকে ব্যাকআপ সাপোর্ট করার জন্য রেডি। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে, স্পেশালি যে শিপের সেলিং সিনস গুলো আছে, বা একটা অসাধারণ সাউন্ড ডিজাইনের পার্ট বলি, এখানে তো স্পয়লার দেওয়ার কোনো জায়গা নেই, কারণ মানে এটা অলরেডি হাজারবার বলা হয়েছে, লেখা হয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, ম্যাট ডেমন মানে ওডিসিয়াস বা তার লোকেরা যখন সাইরেন্সদের কাছ থেকে, সাইরেন্সদের রক গুলো কাছ থেকে পাস করে শিপ নিয়ে, তখন ওডিসি কি করেছিল যে তার সব দলের লোকেদের ওয়্যাক্স দিয়ে কান বন্ধ করে দিয়েছিল, যাতে কেউ সাইরেনের সংস শুনতে পেয়ে তাদের প্রতি অ্যাট্রাক্টেড না হয়। তো ওই সিনটায় ওডিসি ওয়াজ দ্য অনলি পার্সন যার কিনা কান বন্ধ ছিল না। সেই যে সিনের যে পোর্ট্রেয়ালটা, মানে অসাধারণ সাউন্ড ডিজাইনিং, আর ম্যাট ডেমনের তেমনি ভালো এক্সপ্রেশনস এবং অ্যাক্টিং সেই সিনটায়। তো এটা গেল। আর একটা জিনিস তো আমাকে বলতেই হবে, যেটা হচ্ছে পুরো এডিটিং টিমের একটা খুব বড় ক্রেডিট। কারণ পুরোটাই যেহেতু আইম্যাক্স ফিল্মে শুট হয়েছে, সেটা এডিটিং করতে কতটা কষ্ট হতে পারে সেটা তো আমরা সকলেই জানি। তো সেই ব্যাপারটাও খুব সুন্দর করে আমার মনে হয় তারা খুব পেশেন্টলি করেছে। এবং মাঝে মাঝে না বোঝা যায় জিনিসটা, যে যখন ব্লক শটস আসছে, ম্যাক্সিমাম দে হ্যাভ ট্রাইড টু কিপ ব্লক শটস এট অ্যান এন্ড অফ আ সিন, যাতে কি এডিটিংটা করতে সুবিধা হয়, পরের যে ফিল্মটা সেটা লাগাতে সুবিধা হয়। এবং আর একটা সিন যখন শুরু হচ্ছে, ম্যাক্সিমাম দে হ্যাভ ট্রাইড টু স্টার্ট দ্য সিন উইথ আ ব্লক শট, তাতে কি মানে এডিটিংটা করতে তাদের হয়তো সুবিধা হয়েছে বা সেরকম কিছু হবে সেটার জন্যই। তো আমার তো মানে ওডিসি অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স 10/10 লেগেছে। অ্যাজ আ ফিল্ম আই উইল গিভ ইট 9/10, বিকজ একটাই মাত্র ফ্যাক্ট, এটা আমি জানি না, মানে ইট ওয়াজ আ টোন অফ দ্য ফিল্ম অ্যাকচুয়ালি, যে মানে যে রিয়েলিজমটা আছে ওটার মধ্যে কোনোটাই গ্র্যান্ডারাইজড নয়। মানে যখন কোনো মনস্টার আসছে, তার মনস্টার আসাটা যেন এরকম মনে হচ্ছে যে হ্যাঁ, যেরকম যদি আমরা কোনো জঙ্গলে ধরো গেছি এবং সেখানে একটা হাতি আমাদেরকে অ্যাটাক করছে, সেটা যতটা ন্যাচারালি হবে সে অতটাই ন্যাচারালি হচ্ছে, মানে এটা টোনটাই সেরকম আর কি। মানে ওটার এগেনস্টে কোনো মিউজিক নেই বা আলাদা করে কোনো সিন হয়নি যে হ্যাঁ ভাই এ কিন্তু আসতে চলেছে, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই সেখানে। আর এই ব্যাপারটা যেহেতু টোনটা সেট করে দিয়েছিল, ওই জন্য এসে ক্লাইম্যাক্সেও মানে কোনো মোমেন্টাম রাইজ নেই কিন্তু ফিল্মটার মধ্যে, মানে ইচ্ছাকৃত করা হচ্ছে না, আমরা দর্শকরা ফিল করছি যে হ্যাঁ এবার কিন্তু ফিল্মটার মোমেন্টামটা রাইজ হচ্ছে, কিন্তু সেটার জন্য কোনো রকম ভাবে কোনো এক্সট্রা কিছু করা হয়নি, না তো ভিজুয়ালি না তো অডিয়ালি, কিচ্ছু নেই সেখানে।
তো ওই জন্য ওইগুলো এত ন্যাচারালি ব্লেন্ড ইন করেছে জিনিসটার মধ্যে, তো সেইটা আমার মনে হয় যে অ্যাটলিস্ট ফর দ্য ক্লাইম্যাক্স একটা কোনো ভিজুয়াল টুল বা কিছু একটা ইউজ করতে পারতো, যেটাতে কিনা সেটা এনহ্যান্সড হয়। এবার আহ, ব্যাপারটা হচ্ছে কি যে শুরু থেকেই যেহেতু মনস্টার আসার, সাইরেন আসার, গডেস আসার ব্যাপারগুলোকে সিমিলার নেচারে রাখা হয়েছে, ওই জন্যে লাস্টের সিনের পোর্ট্রেয়ালটাও সিমিলারলি, মানে যদি আমরা কাউকে, মানে আমরা জানি যে আমরা এখান থেকে এটা পাবো, এবার আমরা অ্যাটাকটা করবো, এরকম কিছু হচ্ছেই না ওর সাথে। মানে ও জানেই না আমি কি দি, ও জানে যে আমার কাছে একটা কোনো জিনিস থাকবে যেটা দিয়ে আমি নিজেকে ডিফেন্ড করতে পারবো, বাট ও জানে না যে হ্যাঁ কতক্ষণ ধরে আমি ডিফেন্ড করতে পারবো বা আমার কাছে এক্সট্রা কি আসতে পারে, সেরকম কোনো মানে ইনস্ট্রুমেন্ট বা কোনো থট প্রসেস বা মেন্টাল প্রিপারেশন কিচ্ছু নেই ওর কাছে। আমার মনে হয় সেটার জন্যই আর কি নোলান সেভাবে ট্রিট করেছেন সিনটাকে। দেখতে তো খুবই ভাল লাগে, দেখতে অনবদ্য লাগে। হ্যাঁ, হলে সিটি হাততালিও পড়েছে সিনটার জন্য। হ্যাঁ, একটা গুজবাম মুভমেন্ট দেয় একদম লাস্টে। কিন্তু হ্যাঁ, ওটাই খুব ন্যাচারাল, মানে ব্লেন্ডিংটা যে প্রত্যেকটা জায়গায় এবং সেটা শুধু লাস্টের সিনটার ক্ষেত্রে আমি বলছি না, যখন যখন এরকম মানে ও যেমন এক একটা আইল্যান্ডে যাচ্ছে, এক একটা আইল্যান্ডে এক এক রকমের ও হার্ডলস ফেস করছে। তো এবার এই জিনিসটাও এতটা মানে প্রত্যেকটা জায়গায় যাওয়ার পর এই যে হবে, এটা হতেই হবে এইভাবে, যে হ্যাঁ ওর কাছে একটা প্রবলেম আসবে, এরকম কোনোদিনই স্টেজ করা নেই। হ্যাঁ, ও একটা জায়গায় যাচ্ছে, দেখছে প্রবলেমটা ওর কাছে, হয়তো দেখতে পাচ্ছে যে হ্যাঁ ওটা হয়তো প্রবলেম, ওটা আমার কাছে আসবে, এরকম কোনো ব্যাপার সেখানে নেই। সেখানে এটাই আছে যে আচ্ছা প্রবলেমটা আমার কাছে চলে এলো, এবার আমি ওটাকে কিভাবে ওটাকে রেসপন্ড করব। একটা প্রবলেম আমার কাছে চলে এলো, এবার আমি ওটাকে কি করে রেসপন্ড করব, সেরকম একটা ব্যাপার। আর আমাদের মনে হয় যে আমাদের একটা ন্যাচারাল হিউম্যান যে মেন্টালিটি থাকে, সেটাকে খুব ভালো করে পোট্রে করেছে অ্যাকচুয়ালি। তো ওইটা করতে গিয়ে এই জিনিসটা আমার মনে হয় উনি ইচ্ছাকৃত স্যাক্রিফাইস করেছেন, কারণ উনি জানতেন যে পুরো ফিল্মটাকে যদি ওনাকে এক টোনে সাজাতে হয়, তাহলে এই একটা মাত্র এই ক্লাইম্যাক্স সিনে একটা বিশাল রকম গ্র্যান্ডারাস কোনো একটা আপলিফটমেন্ট বা কিছু দিয়ে উনি সেটাকে জাস্টিফাই করতে পারবেন না। সেটা আমার মনে হয় অ্যাজ আ ফিল্ম মেকার ইজ আ ওয়াইজ ডিসিশন টু টেক। তো এই ছিল আমার মতামত ওডিসি নিয়ে। কার কেমন লাগলো জানাও, কারণ আজ যারা দেখোনি তারা গিয়ে প্লিজ দেখে এসো। কারণ আহ নোলেন তো মোটামুটি 2-3 বছর পর পরই ফিল্ম বানায়, তো এই জন্য ইটস মানে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, যারা সিনেফাইল বা ফিল্ম ফিল্মস নিয়ে খুব এনথুজিয়াস্ট, তারা আমরা অপেক্ষা করেই থাকি যে নোলানের কবে একটা ফিল্ম আসবে, আমরা হল ভরিয়ে দেখতে যাবো। তো জানাও। আর অনেক দিন পর আমি একটা রিভিউ করছি, আমি জানিও না আমি কি বকে গেলাম, বাট করতে সত্যি ইচ্ছা তো তাই করলাম। থ্যাংক ইউ গাইজ, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব টু ক্রিয়েটিভ স্থান। থ্যাংক ইউ।